ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প সমুদ্র গোলাপ। দূর এক দেশে এক প্রবল পরাক্রান্ত বাদশাহ প্রচণ্ড প্রতাপে প্রজা শাসন করতেন। তার ছিল ৩টি পুত্র সন্তান। তারা এক একজন যেমন বীর ছিল তেমনই ছিল রূপবান। লক্ষ জনের মাঝে থাকলেও যে কেউ তাদের এক একজনকে দেখে এক নজরে চিনতে পারবে, এমনই সুন্দর রূপ ছিল তাদের। এমনই ছিল তারা বীর পুরুষ। একদিন বাদশাহ দরবারে কিছু গুণী ব্যক্তিরা এসে উপস্থিত হলো। তাদের মধ্যে অনেকেই ছিল গণনাকারী। তারা বিভিন্ন গুণ গণনা করে বলতে পারত পরে কি ঘটবে, কি হবে তার সাথে, কি কি গুণের অধিকারী হবে সে। গণনাকারীরা দেখল ৩টি পুত্রকে এবং বলল, পরম শুভক্ষণে তারা জন্মেছে। তাদের জীবনে অনেক সুখ এবং শান্তি নেমে আসবে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু তাদের মধ্যে কিছু লোকজন হঠাৎ করে একটি পুত্রের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এর জন্য আপনার রাজত্বে বিশাল বড় অভিশাপ নেমে আসবে। আপনি সবসময় সতর্ক থাকবেন। এরপর তারা চলে গেল। কিন্তু বাদশার মনের থেকে এই কথাটা আর বেরোচ্ছিল না। তিনি সবসময় ভয়ে ভয়ে থাকছিলেন আর ভাবছিলেন, ওই ছেলের জন্য যদি তার রাজপ্রাসাদে কোনো ভয়ানক ঘটনা ঘটে, যদি অভিশাপ নেমে আসে, তাহলে কি হবে। তিনি শেষে ঠিক করলেন, ওই ছেলেকে আর তার মাকে তিনি বনে পাঠাবেন, নির্বাসনে দেবেন। তারা যদি রাজপ্রাসাদে না থাকে তাহলে অশুভ কিছুও ঘটবে না। এরপর ছেলেকে আর মাকে বনে পাঠানো হলো। ওই ছেলেটি ছিল বাদশার কনিষ্ঠ পুত্র। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। কনিষ্ঠ পুত্র এরপর অনেক বড় হয়ে গেছে। একদিন ওই বনেতেই, যেই বনে বাদশার কনিষ্ঠ পুত্র এবং তার মা ছিল, সেই বনেতেই বাদশাহ শিকারে গেছিলেন। অনেক বছর হয়ে যাওয়ার জন্য তিনি সবকিছুই প্রায় ভুলে গেছিলেন। সেই ছেলের কথা, তার মায়ের কথা, কোনো কিছুই তার মনের মধ্যে অত কিছু ছিল না। বাদশাহ শিকারের জন্য বনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ তার চোখে একটা বিষাক্ত তীর এসে বিঁধল। তখনই বাদশাহ জোরে আর্তনাদ করে ঘোড়ার থেকে পড়ে গেলেন। এদিকে ওই বনেই একটি কুঁড়ে ঘর করে বাদশার কনিষ্ঠ পুত্র এবং তার মা থাকত। তার মা ঘরের মধ্যে ছিল। কনিষ্ঠ পুত্রটি হঠাৎ কারুর আর্তনাদ শুনে চারিদিকে খোঁজাখুঁজি করল, কে বিপদে পড়েছে। কিছুক্ষণ পর সে দেখতে পেল একজন মানুষের চোখে তীর লেগেছে। সে তার কাছে ছুটে গেল, তীর বার করে তার সেবা করল। তার চোখের রক্তপাত বন্ধ হল। বাদশা ছেলেটিকে ধন্যবাদ জানালো এবং বলল, তুমি কে বাবা? কে তোমার পিতামাতা, যারা তোমার মতো সন্তানের জন্ম দিয়েছে? তুমি লোকের উপকারে ছুটে এলে এবং তুমি আমাকে কিভাবে যত্ন করে সেবা করে সুস্থ করে তুললে? ছেলেটি তখন বলল, তার পিতার ব্যাপারে সে কিছুই জানে না, তার মাকে চেনে। সে তার মাকে দেখালো। বাদশা তো তার মাকে দেখে অবাক। এই ছেলে তো তারই ছেলে, তার কনিষ্ঠ ছেলে। সে লজ্জায় আর তাকাতেই পাচ্ছে না। নিজের অপরাধ বোধে নিজেকে খুবই খারাপ মনে হচ্ছে। এত সুন্দর একটা ছেলেকে সে বনে দিয়েছে, যার মধ্যে এত বিবেক আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে। আজকে বাদশাহ নিজেই অপরাধ বোধ করছিল। বাদশাহ এরপর তার পুত্রকে বলল, সেই তার পিতা। কনিষ্ঠ পুত্র তখন অবাক হয়ে গেল। সে অনেক ছোটতেই তার মায়ের সাথে বনে এসেছিল বলে পিতার ব্যাপারে তার সেরকম কিছু মনে ছিল না। কিন্তু এদিকে রানী, সে বাদশার সাথে যেতে মানা করে দিল। সে বলল সে কিছুতেই প্রাসাদে যাবে না, তারা এ বনেই থাকবে। বাদশাহ তখন খালি হাতেই ফিরে গেল। এদিকে ছেলেটি তার মাকে নিয়ে কুঁড়ে ঘরে বনেই থাকত। বাদশাহ যখন রাজপ্রাসাদে ফিরে এলো, তখন অনেক চিকিৎসা করার জন্য বদ্যিদের ডাকা হলো। তারা সবাই বলল, বিষের জন্য চোখ নষ্ট হয়ে গেছে। আপনি শুধুমাত্র দৃষ্টি ফিরে পেতে পারেন যদি সমুদ্র কন্যার কাছ থেকে আপনি গোলাপটা আনতে পারেন। সমুদ্রে থাকার জন্যই সেই গোলাপের নাম সমুদ্র গোলাপ। যে সমুদ্র গোলাপ আনতে পারবে সেই শুধু আপনার চোখ সুস্থ করে দিতে পারবে, তাছাড়া কেউ পারবে না। কিন্তু সেই সমুদ্র গোলাপ আনা অত সহজ নয়, কোনো মানুষই সেইখানে পৌঁছতে পারে না। 13 সমুদ্র পার হওয়ার পর এক বিশাল বড় দ্বীপ আছে। সেই দ্বীপের মাঝে আরো এক সমুদ্র আছে, সেখানেই সমুদ্র কন্যা থাকে, আর তার কাছেই আছে সমুদ্র গোলাপ। সে যদি সমুদ্র গোলাপটা দেয়
তাহলেই সেই গোলাপের পাপড়ি বেটে আপনার চোখে লাগানো যাবে। তারপরই আপনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। এরপর বাদশাহ তিনি তার দুই ছেলেকে ডেকে পাঠালেন। বললেন তিনি তো যেতে পারবেন না। যদি সমুদ্রকন্যার কাছ থেকে তারা সমুদ্র গোলাপ এনে দেয় তাহলে তিনি চোখে আবার দেখতে পাবেন। কিন্তু দুই ছেলে তারা দুজনে না বলে দিল। তারা বলল তারা সমুদ্রকন্যার কাছে কোনো মতেই যেতে পারবে না। ওই অত সমুদ্র পার হয়ে ওই দুর্গম পথে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। সেখানে যাওয়া আর মৃত্যুর ফাঁদে পা দেওয়া দুটো একই রকম ব্যাপার। তারা কোনো রকম ভাবেই নিজেদের প্রাণ হারাতে পারে না। বাদশাহ তখন খুবই অসহায় ছিলেন। তিনি বেশ কিছুদিন প্রাসাদের মধ্যেই আনমনা হয়ে ঘুরছিলেন। ভাবছিলেন কে তার সাহায্য করতে পারে। হঠাৎ তার মনে পড়ল তার কনিষ্ঠ পুত্রের কথা। তিনি গেলেন বনে। বনে যাওয়ার পর তিনি তার কনিষ্ঠ পুত্রকে ডাক দিলেন। কনিষ্ঠ পুত্রটি বেরিয়ে এলো। বাদশাহ এরপর খুলে বললেন, সমুদ্র কন্যার কাছ থেকে সমুদ্র গোলাপ সে কি আনতে পারবে? বাদশার জন্য কনিষ্ঠ পুত্রটি বলল সে অবশ্যই যাবে। তার পিতার চোখের দৃষ্টির জন্য সে সব করতে পারে। বাদশাহ শুনে অবাক হলেন। যেই পুত্রকে তিনি বাইরে বার করে দিয়েছিলেন, বলেছিলেন সে অভিশাপ, সেই আজ আশীর্বাদ হতে চলেছে। সেই সবার আগে বলছে নিজের প্রাণের ঝুঁকি নিয়েই সে যাবে সমুদ্রকন্যার কাছে। পরের দিন সকালেই তার কনিষ্ঠ পুত্র বেরিয়ে পড়ে ঘোড়া ছুটিয়ে টকবক করতে করতে সমুদ্রকন্যার কাছে যাবার জন্য। দেখতে দেখতে সে এক বিশাল বড় দ্বীপের কাছে এসে পৌঁছল। প্রথমেই সে তাকিয়ে দেখল গোটা দ্বীপটা শুধু ফুলে ভরা। যেদিকে তাকায় সেদিকেই শুধু ফুল আর ফুল। গোলাপ গাছ রয়েছে, চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, রজনীগন্ধা গাছ রয়েছে, আরো কত চেনা গাছ, কত অচেনা গাছও রয়েছে। রাজকুমার ঘোড়ায় করে টকবক করে যেতে যেতে সে ফুলের বাগানটা যেই পার হলো, সেই দেখতে পেল 13 সমুদ্র। পরপর 13টি সমুদ্র যেন সাজানো আছে, কিন্তু সমুদ্রে তো সে ঘোড়া নিয়ে যেতে পারবে না। প্রথমে সে একটা গাছের কাছে ঘোড়াটাকে বেঁধে রেখে সমুদ্রের দিকে পা বাড়ালো। সমুদ্র পার হওয়ার আর কোনো কিছুই পথ নেই তার কাছে। তাকে সাঁতার কেটেই সমুদ্র পার হতে হবে। এই অসম্ভবকে সম্ভব তাকে করতে হবে। কিন্তু যেই সে নামলো জলে, 13টা সমুদ্র হঠাৎ করে পরপর ফাঁক হয়ে গেল। বিশাল বড় এক রাস্তা তৈরি হলো। সেই রাস্তা ধরেই কত সহজে 13টা সমুদ্র সে পার হয়ে পৌঁছলো সেই দ্বীপটাতে। সেই দ্বীপের মাঝে রয়েছে আরো একটি বিশাল সমুদ্র। সেই সমুদ্রর কাছে যেই গেল, সেই সে দেখতে পেল একটি বিশাল বড় পদ্মফুল রয়েছে সমুদ্রের মাঝে। সেই পদ্মফুলের মাঝে এক অপরূপা সুন্দরী চোখ বন্ধ করে শুয়ে আছে। বাদশার কনিষ্ঠ পুত্র তাকে ডাক দিল, সমুদ্রকন্যা, সমুদ্রকন্যা। সঙ্গে সঙ্গে পরমা সুন্দরী চোখ খুলল। এদিকে সমুদ্রকন্যা যেই চোখ খুলল, সেই প্রথম দৃষ্টিতেই সে বাদশার কনিষ্ঠ পুত্রের প্রেমে পড়ে গেল। তখন বাদশার কনিষ্ঠ পুত্র সমুদ্রকন্যাকে বলল, আমার পিতার চোখে বিষাক্ত তীর লেগেছে, তাই আমি তোমার কাছ থেকে সমুদ্র গোলাপ নিয়ে যেতে চাই। তুমি কি সেটা আমায় দেবে? সমুদ্রকন্যা বলল, তোমার আমাকে খুব ভালো লেগেছে। তোমার সাহস দেখে আমি সত্যিই অবাক। এখানে কোনো মানুষ তো দূরের কথা, পশু পাখিও আসতে পারে না। এখানে তুমি সাহস করে এসেছো। পথটা অনেক সহজ, কিন্তু আসার জন্য নির্ভীক হতে হয়। তুমি সেই সাহস দেখিয়েছ। হে বীর পুরুষ, আমি তোমার উপর মুগ্ধ হয়েছি। আমি তোমায় বিয়ে করতে চাই, কিন্তু আমি এই সমুদ্রের জল ছেড়ে কোথাও বেরোতে পারি না। সমুদ্রের নোনা জল ছেড়ে কোথাও বেরোতে গেলেই আমার পুরো শরীরটা ভেঙে যায়। আমি শুধুমাত্র তখনই বেরোতে পারবো যখন আমি সোনার আপেল খাবো। সোনার আপেল খাওয়ার পর আমি যে কোনো জায়গায় যেতে পারবো। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার রাজপ্রাসাদে যেতে চাই। এই সমুদ্রে একা একা থাকতে আমার আর ভালো লাগে না, কিন্তু তার জন্য আমায় সোনার আপেল খেতে হবে। তুমি যদি আমায় সোনার আপেল এনে দাও, তাহলে তোমায় আমি সমুদ্র গোলাপটিও দেব। বাদশার কনিষ্ঠ পুত্র এরপর সমুদ্রকন্যাকে বলে, ঠিক আছে, কিন্তু সোনার আপেল আমি কোথায় পাবো? সমুদ্রকন্যা বলে, এই সমুদ্রের পিছনেই এক বিশাল বড় পাহাড় আছে। সেই পাহাড়ের চূড়ায় তুমি যদি উঠে সোনার আপেল গাছের থেকে সোনার আপেলটি আমায় এনে দিতে পারো, তাহলে আমি তোমায় সমুদ্র গোলাপ দেব। এরপর বাদশার কনিষ্ঠ পুত্র সেই সমুদ্র পার হয়ে পিছনের পাহাড়ে গেল। সেখানে রয়েছে বিশাল বড় পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় ওঠা খুবই কঠিন। তবু অনেক কষ্ট করে অনেক দুর্গম পথ পার হওয়ার পর সেইখানে পৌঁছল বাদশার কনিষ্ঠ পুত্র।
সোনার আপেল গাছ দেখতে পেল। সেখান থেকে একটি সোনার আপেল নিয়ে এলো এবং সমুদ্রকন্যাকে সে দিল। সমুদ্রকন্যা সেটা খাওয়ার পর সাথে সাথে এক অপূর্ব সুন্দরী নারীতে রূপান্তরিত হলো। তাকে আর জলের মধ্যে থাকতে হবে না, সে এরপর স্থলেও বাস করতে পারে, যেখানে খুশি যেতে পারে। সেই রূপেই সে নিজেকে তৈরি করে নিল। সুলতানের কনিষ্ঠ পুত্রকে সমুদ্র গোলাপ দিল এরপর সমুদ্রকন্যা, কিন্তু সে বলল সে তার সাথে বিয়ে করতে চায়, তার সাথে যেতে চায়। বাদশার কনিষ্ঠ পুত্ররও সমুদ্রকন্যাকে দেখে খুবই ভালো লেগেছিল, খুবই পছন্দ হয়েছিল, তাই সেও রাজি হলো। এরপর সমুদ্রকন্যা আর সমুদ্র গোলাপ দুটোই নিয়ে 13 সমুদ্র পার হয়ে ঘোড়ার কাছে এলো বাদশার কনিষ্ঠ পুত্র। তারপর ঘোড়ায় চড়ল আর সমুদ্রকন্যাকে সামনে বসালো, হাতে নিল সমুদ্র গোলাপ। টকবক করে ঘোড়া ছুটিয়ে এরপর বাদশার রাজপ্রাসাদে এসে সে উপস্থিত হলো। বাদশার কাছে গিয়ে তাকে গোলাপ দিল। সেই গোলাপ যখন বদ্যিরা ভালো করে বেটে পাপড়ির থেকে রস বার করে বাদশার চোখে লাগিয়ে দিল, বাদশার চোখ অমনি ঠিক হয়ে গেল, সব বিষ কেটে গেল। বাদশাহ আবার দৃষ্টি ফিরে পেল। বাদশাহ এরপর নিজের কনিষ্ঠ পুত্রকে জড়িয়ে ধরল, তার কাছে অনেক ক্ষমা চাইল, কান্না করল। তারপর সে বলল এই রাজ্যের একমাত্র রাজা আজ থেকে বাদশার কনিষ্ঠ পুত্র, তাকেই সে সমস্ত রাজত্ব দিল। রাজা এরপর গেল বাদশার কনিষ্ঠ পুত্রের মায়ের কাছে, মানে তার রানীর কাছে, তাকে নিয়ে এলো রাজবাড়িতে, তার কাছেও ক্ষমা চাইল। বাদশাহ রানী সবাই আশীর্বাদ করল বাদশার কনিষ্ঠ পুত্র এবং সমুদ্রকন্যাকে। খুব ধুমধাম করে বাদশার কনিষ্ঠ পুত্রের সাথে সমুদ্রকন্যার এরপর বিয়ে হয়ে গেল। এরপর বাদশাহ তার কনিষ্ঠ পুত্রকে সিংহাসনে বসালেন। কনিষ্ঠ পুত্র ও সমুদ্রকন্যা রাজ্যের রাজা রানী হল। তারপর সেই রাজ্য শাসন করা শুরু করলো। আর এইভাবেই বাদশার কনিষ্ঠ পুত্র বাদশার জন্য এবং রাজ্যের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে দাঁড়ালো।